শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমার কথা শুনতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করবা, তোমরা কমেন্ট করে জানাবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? যারা এখনো যারা ক্লাসে ইতিমধ্যে চলে এসেছো, তোমাদের কাছে যদি কোনো বই থাকে তাহলে অবশ্যই বইটা সাথে নিয়ে বসবে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। বইটি খোলার পরে তোমরা 39 নাম্বার পেজ বের করবে, অর্থাৎ 39 নাম্বার পেজে দেখবে একটা কথা লেখা আছে, গ্রামার রিভিউ। একটা জিনিস লেখা আছে গ্রামার রিভিউ, ওই বিষয়টি একটু খেয়াল করবে। ওই লাইনটি একটু বের করার চেষ্টা করবো, ওই পেজটি। তাহলে আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং সবাইকে ধন্যবাদ আমাদের এই ক্লিপস টু ফেলের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এবং এই বইটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা, এই বিসিএস থেকে শুরু করে ব্যাংক জব, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার এই জিনিসটি কিন্তু, এই বইটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, কিছু প্রশ্ন আছে যে হুবহু পরীক্ষায় চলে আসে। তাহলে আমরা এখন থেকে যদি সেই প্রস্তুতিটি সঠিকভাবে নিতে পারি তাহলে আমাদের প্রস্তুতি অনেক সহজ হবে। তা আমি সরাসরি বইতে চলে যাচ্ছি। তোমরা একটু সবাই বইটা একটু বের করবে, সবাই বইটি বের করবে। দেখো এই বইয়ে লেখা আছে, বের করবে হচ্ছে 39 নাম্বার পেজ, অর্থাৎ ক্লিপস টু ফেলের মূল বই যেটি, এই মূল বইয়ের 39 নাম্বার পেজ বের করবে। দেখো ওখানে লেখা আছে গ্রামার রিভিউ। আশা করি সবাই তোমরা পেয়েছো এটা। আচ্ছা, যদি তোমরা পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা এই জিনিসটি পেয়েছো কিনা। কমেন্ট করে জানাও এই পেজটি পেয়েছো কিনা, তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করার চেষ্টা করব। মূল ক্লাস আমরা শুরু করে দিব। আচ্ছা, প্রতিদিন হয়তো সম্ভব না, চেষ্টা করব। আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছ? পেজ নাম্বারটা আশা করি পেয়েছো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমাদের পড়া আসলে শুরু, এই পার্টটি। তার আগে কিছু কথা বলে নেই, যে বিষয়গুলো তোমাদের সবার জানা জরুরি। সেই বিষয়টি হচ্ছে, তোমরা জানো যে এই ক্লিপস টোফেলের বইটি মূলত, টোফেল পরীক্ষাগুলো মূলত হয় আসলে আমেরিকা। ক্লিপস টোফেলের যে বিষয়গুলো আছে, এই জন্য আমেরিকান নিয়মগুলোই সাধারণত এখানে ফলো করা হয়। সো ব্রিটিশ নিয়ম থেকে আমেরিকান নিয়মের কিছু পার্থক্য তোমরা ইতিমধ্যে জানো, যে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। তাহলে আমরা এই ক্লিপস টোফেলেও আমরা কিছু মৌলিক পার্থক্য পাবো। তো কেন পাবো? কারণ আমি বলেছি যে বইটি আলাদা, একটা ভিন্ন একটা বই, এবং এটি মূলত আমেরিকান ইংলিশকেই রিপ্রেজেন্ট করে। সো টোফেলের মোটামুটি সবগুলো বই তোমরা জানো আমেরিকান একে রিপ্রেজেন্ট করে। সো সেইভাবেই তোমরা চেষ্টা করবে প্রস্তুতি নিয়ে নেওয়ার জন্য। এই জন্য কিছু কিছু বিষয় দেখবে যে তুমি হয়তো জানো কিন্তু এখানে ভুল দেয়া আছে, তোমার কাছে মনে হবে এটা আসলে ভুল, কিন্তু না, তাদের প্রেজেন্টেশনটা একটু ভিন্ন। তাহলে আমরা প্রথমেই চলে যাই, আমরা আজকে পড়ায় চলে যাই। তাহলে আর খুব বেশি অপেক্ষা করব না, আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। দেখো এখানে তোমরা ইতিমধ্যে লেখা আছে, সবার বই আসলে বের করো, এখানে লেখা আছে গ্রামার রিভিউ। সবাই এই অংশটি পেয়েছো, গ্রামার রিভিউ। এখান থেকে শুরু হবে আসলে ক্লিপসের মূল পড়া। এর আগের অংশগুলো তোমার পড়ার প্রয়োজন নেই, তাই এখান থেকে শুরু করতে হবে। আসলে ক্লিপসে কিন্তু অনেক কিছু আছে যেটা তোমার পড়ার প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে যারা মূলত
এই বিষয়টি জানে না, তারা মনে করে সবই পড়তে হবে। এখানে লিসেনিং পার্টের কিছু জিনিস আছে যেগুলো অনেক শিক্ষার্থী সরাসরি পরীক্ষায় প্রস্তুতির জন্য পড়ে ফেলে, পরে দেখে যে এগুলো আর কখনো কাজে লাগে না। এই কারণে তোমাকে জানতে হবে যে কোন অংশ তুমি পড়বে এবং কিভাবে পড়বে, এই বিষয়গুলো জানতে হবে। তা আমরা একটু চলে যাই নিয়মের মধ্যে কি দেয়া আছে একটু খেয়াল করে দেখো যে এ রুল ইন গ্রামার ইজ এ জেনারেলাইজেশন। আসলে এখানে থেকেই যাব আমরা। অনেক সময় এই সেন্টেন্সের যে মৌলিক ব্যবহার, এই ফর্মুলাগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছে। তো আমি এই কথাগুলো পড়বো না, কারণ শুধু সময় নষ্ট হবে। শুধু আমরা একটা কথা খেয়াল করব, সেটা হচ্ছে যে এই বইয়ের যে মেথড অফ স্টাডি, সরাসরি আমরা চলে যাব এই যে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইংলিশ, এখানে চলে যাব। তাহলে আগের জিনিসগুলো তোমরা একটু রিডিং পড়ে নিও, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এখানেই একটা বিশাল সমস্যা আছে। সমস্যাটা কি, যেটা আমাদের দেশের শিক্ষার্থীরা, তোমরা যেটা জানো, দেখো এখানে ক্লিপসের প্রেজেন্টেশনটা বা নিয়মটি একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। কিভাবে একটু খেয়াল করে দেখো। যেটা তোমরা জানো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, দেখো তোমরা যেটা জানো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সেখানে আমেরিকান ইংলিশে সেন্টেন্সের স্ট্রাকচার লিখেছে, প্রাইমারি যে স্ট্রাকচারটি সেটি লেখা হয়েছে সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে তোমাদের সাথে একটা পড়ার একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ বাংলাদেশে সব জায়গায় পড়ানো হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু বলছে সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তাহলে তোমরা মনে রাখবে এখানে কমপ্লিমেন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে অবজেক্টের পরিবর্তে, কিন্তু এই কমপ্লিমেন্টটি মূলত গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এই কমপ্লিমেন্টে আমি বোল্ড করে দিয়েছি, এই কমপ্লিমেন্টটি মূলত গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট নয়। এই ক্লিপস টোফেল পড়ার সময় শুধু এতটুকু মনে রাখবে, এখানে অবজেক্টকে কমপ্লিমেন্ট বলা হয়েছে, কিন্তু এটি আসলে মৌলিক যে কমপ্লিমেন্ট আমরা জানি যে হোয়াট ইজ কমপ্লিমেন্ট, সেটা আমি কিছুক্ষণ পরে কথা বলবো। তাহলে সেটা মৌলিক কোনো কমপ্লিমেন্ট নয়। তোমরা জানো যে অবজেক্ট বের করার সময় আমরা যে পদ্ধতি অ্যাপ্লাই করি সেটি হচ্ছে, আমরা জানি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে সাধারণত অবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়, কিন্তু ক্লিপস টোফেলে পাবে তোমরা কমপ্লিমেন্ট সেটি। তাহলে এখানে কিন্তু তোমার মৌলিক শেখার সাথে একটা পার্থক্য আছে। কিন্তু আমি কিন্তু একটা কথা বলেছি, এই কমপ্লিমেন্টটা হচ্ছে আসলে মূলত অবজেক্ট বা এক্সটেনশন, যেটাকে আমরা বলি অবজেক্ট বা এক্সটেনশন। এখন কমপ্লিমেন্ট মানে কি সেটা কিন্তু একটু জানতে হবে, যেটা কমপ্লিট করা। আমি একটু পরে যাই, দেখো কমপ্লিমেন্টের অর্থ আছে, আমি আবার এখানে ফিরে আসব, দেখো এই যে কমপ্লিমেন্ট, একটু এখানে খেয়াল করো, এই যে কমপ্লিমেন্ট, একটু খেয়াল করে দেখো এখানে কমপ্লিমেন্টের সংজ্ঞায় কি বলা আছে, তাহলে বুঝতে পারবে যে আসলে কেন তারা এটা কমপ্লিমেন্ট বললো। তারা বলল যে এ কমপ্লিমেন্ট, এখানে যেটা বললো এ কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব, তার মানে ভার্বের পরের যে অর্থটা পরিপূর্ণ করে, পূর্ণ করে, সেটাকে তারা বলছে হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিটস দ্য ভার্ব, ভার্বের অর্থটাকে পরিপূর্ণ করে দেয়। ঠিক আছে, তাহলে এখানে একটা নোট আছে, দেখো যে এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার এ কমপ্লিমেন্ট, এই যে এই জায়গাটা একটু পড়ো দেখো। আর আরেকটা কথা হচ্ছে ইট ইজ, এই লাইনটা একটু পড়ো দেখো, এই পুরো ফ্রেজটাই আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো এই পুরো অংশটুকুই আমরা একটু পড়ার চেষ্টা করব, একটু খেয়াল করো, এই পুরো অংশটুকু আমরা একটু পড়ার চেষ্টা করব। এই কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব, ইট ইজ সিমিলার টু দ্য সাবজেক্ট বিকজ ইট ইজ ইউজুয়ালি নাউন অর নাউন ফ্রেজ। তাহলে এখানে কিন্তু একটা শেখার বিষয় আছে। এরা এই ক্লিপস টোফেলে যেটা বলা হয়েছে যেটা সাবজেক্টের মতোই সিমিলার, তার মানে এটা সবসময় নাউন বা নাউন ফ্রেজ হবে। কিন্তু মনে রাখবে কমপ্লিমেন্ট মূলত নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, কিন্তু এখানে কিন্তু ক্লিপস টোফেলে বলা হয়েছে শুধু নাউন হবে। তাহলে আসলে মূলত এই কমপ্লিমেন্ট শব্দটি অবজেক্টের বিকল্প শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবারও বলছি, এখানে ক্লিপস টোফেলে কমপ্লিমেন্টকে অবজেক্টের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে তুমি ধরে নিতে পারো এটা একটা অবজেক্ট, কিন্তু এই মানে ঝামেলাটা কেন হলো তাহলে আমরা একটু পরে সেটা জানতে পারবো। তাহলে however it is generally follows the verb when the sentence is in the active voice। তাহলে তোমরা জানো যে একমাত্র অ্যাক্টিভ ভয়েসের সেন্স কখন আসে, যখন সেন্টেন্সটা ট্রানজিটিভ ভার্ব হয়।
দেখো আবারও বলছি, যখন সেন্টেন্সটি ট্রান্সিটিভ ভার্ব হয় তার মানে পরে কি থাকে, তখন অবজেক্ট থাকতে পারে। এখন এখানে একটা কথা বলেছে, নোট এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার এ কমপ্লিমেন্ট। সব সেন্টেন্সে কমপ্লিমেন্ট তোমার প্রয়োজন নাও হতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। মনে রাখবে অবজেক্টের আগে কখনো প্রিপোজিশন ব্যবহার করা যায় না। একইভাবে সে বলছে যে এখানে কমপ্লিমেন্ট মানে অবজেক্ট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে কখনো শুরু হয় না। এই কমপ্লিমেন্ট অ্যান্সার্স দ্য কোশ্চেন হোয়াট অর হোম। এই যে পেয়ে গেলাম আমরা, দেখো হোয়াট অর হোম। একটু খেয়াল করো তাহলে লাস্টের লাইনটুকু আমরা যদি এই যে অ্যান্সার কি, অ্যান্সার হোয়াট অ্যান্ড হোম, এই যে দেখো হোয়াট অ্যান্ড হোম, এই যে এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে হোয়াট অ্যান্ড হোম। এই হোয়াট অ্যান্ড হোম দিয়ে যে প্রশ্ন করা হয় এটার কথা এখানে কি করা হচ্ছে, বলা হচ্ছে হোয়াট অ্যান্ড হোম। তাহলে আমরা জানি এটা দিয়ে কি পাই, এটা দিয়ে আমরা অবজেক্ট পাই। তাহলে এবার তোমরা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছো বা তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে আসলে এখানে অবজেক্টটাকেই ক্লিপস্ট্রোফেলে কমপ্লিমেন্ট বলা হচ্ছে। সো এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই। কিন্তু এটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা তোমার স্লাইড দেখাই, আমি সেই স্লাইডটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। আমরা এই স্লাইডটা যদি তোমরা একটু দেখো তাহলে আমরা চলে আসবো এই স্লাইডটাতে। আসলে কমপ্লিমেন্ট, গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট কাকে বলা হয় এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করো যে হোয়াট ইজ গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। তো প্রথমেই আমরা আসি, দেখো আমি একটা কথা লিখেছি সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, অথবা আমরা কমপ্লিমেন্ট বলি অনেকে, যেটা আমরা এখানে পেলাম আমেরিকান ইংলিশে পেলাম। ব্রিটিশ ইংলিশে আমরা সেটাকে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এবং তারপরে যেটা বসে সেটাকে এক্সটেনশন বলে। কিন্তু এই এক্সটেনশন, আমরা এক্সটেনশনটাই সবচেয়ে ভালো শব্দ তোমার বোঝার সুবিধার্থে। এই এক্সটেনশনটা মূলত তিন প্রকার, এটা একটু খেয়াল করবে। এক্সটেনশনটা মূলত তিন প্রকার, সেটা কি কি? একটা হচ্ছে এই যে দেখো অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যাডজাঙ্কট। হ্যাঁ, এই তিনটা জিনিস মনে রাখবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানেও কমপ্লিমেন্ট আছে, এখানেও আমি কমপ্লিমেন্ট লিখেছি। এখানে একটু বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট শব্দ যেটি, এই যে পরের যে অবজেক্ট কমপ্লিমেন্ট আমি লিখেছি, এই কমপ্লিমেন্টটা হচ্ছে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। আবারও বলছি, এটা হচ্ছে গ্রামারের যে টার্ম, সেই টার্ম আর কি, এটা গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। তুমি অক্সফোর্ড ডিকশনারিতে দেখবে যে এই বিষয়টি লেখা আছে, অক্সফোর্ড ডিকশনারিতে দেখবে এই জিনিসটি সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এই কমপ্লিমেন্ট সম্পর্কে শব্দটা বের করবে। আজকে যদি কারো কাছে অক্সফোর্ড ডিকশনারিতে থাকে তাহলে এই কমপ্লিমেন্ট শব্দটা একটু বের করবে। বের করার পরে দেখবে ওখানে লেখা আছে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্টটা যখন গ্রামারে এই টার্ম হিসেবে ব্যবহৃত হবে তখন এই কমপ্লিমেন্ট মানে কি সেটা আমি একটু তোমাদেরকে চেষ্টা করব বোঝার সুবিধার্থে। ক্লিপস বুঝতে হলে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমরা কমপ্লিমেন্টকে এখানে আমরা পাচ্ছি যে মূলত এক্সটেনশন যেটা বলছি, ভার্বের পরে যেটা বসে, এক্সটেনশন যেটাকে আমরা বলছি বা কমপ্লিমেন্ট যেটাকে আমরা বলছি, সেটা তিন ভাগে ভাগ করব আমরা। কি কি? একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যাডজাঙ্কট। তিন ভাগে ভাগ করব। হয়তো এই টার্মটা তোমার কাছে নতুন, অ্যাডজাঙ্কট যেটা, এটাকে তোমরা খাতায় লিখে রাখতে পারো। তোমরা খাতা কলম নিয়ে বসেছো আশা করি, তো তোমরা খাতায়, আর তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি সবার শেষে দিব। তোমরা খাতা কলম নিয়ে বসেছো, এই অ্যাডজাঙ্কটের এখানে লিখে রাখতে পারো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। মূলত অ্যাডজাঙ্কটটা হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্বিয়ালকেই এখানে অ্যাডজাঙ্কট বলা হচ্ছে, আর কিছু না। তাহলে আমরা এক্সটেনশনকে বা এই যে সাবজেক্ট প্লাস ভার্বের পরের অংশটাকে আমরা তিন ভাগে ভাগ করব। একটি হচ্ছে অবজেক্ট, একটি হচ্ছে কমপ্লিমেন্ট এবং আরেকটি হচ্ছে অ্যাডজাঙ্কট। ঠিক আছে, এবার আমি পরের স্লাইডে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। সেখানে যেটা দেয়া আছে দেখো, কমপ্লিমেন্ট আমরা পেয়ে গেলাম, অবজেক্ট, এই যে তিনটা জিনিস একটু খেয়াল করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বোঝার সুবিধার্থে। আমি চেষ্টা করছি জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, একটু দেখো তাহলে তোমাদের জন্য সহজ হবে। তিনটা ক্যাটাগরিকে আমি ফোকাস করার চেষ্টা করলাম। দেখো তিনটা অংশ, মূলত এই এক্সটেনশনকে আমি আলাদাভাবে তোমাকে বোঝানোর জন্য এইটা আমি লিখেছি, একটু খেয়াল করো। তাহলে এই এক্সটেনশন বা কমপ্লিমেন্ট এটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম। দেখো একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যাডজাঙ্কট। আমি অ্যাডজাঙ্কটের অর্থ আবারও বলেছি, এটা মূলত অ্যাডভার্বিয়ালকে ইন্ডিকেট করে। আচ্ছা, এখন অবজেক্ট থাকে শুধু কোন ভার্বের, যেটা গ্রামাটিক্যাল টার্ম,
সেখানে অবজেক্ট থাকে কোন ভার্বের? সেখানে অবজেক্ট থাকে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের। তাহলে মনে রাখবে ইংরেজি ভাষায় যদি আমি সেটাকে অবজেক্ট বলতে চাই তাহলে অবজেক্ট হবে সবসময় ট্রানজিটিভ ভার্বের, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরেই একমাত্র অবজেক্ট বসতে পারে এবং যখন অবজেক্ট থাকে তখনই একমাত্র ওই ভার্বটাকে বলা হয় কি ট্রানজিটিভ ভার্ব। এই যে দেখো এই ভার্বটাকে তখন বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে মূলত এই অবজেক্টটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অবজেক্ট শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের থাকে, অন্য ভার্বের কখনো কোনো অবজেক্ট থাকে না, এটা মনে রাখবে। আবার এই অবজেক্ট নাউন ইকুইভ্যালেন্ট, মনে রাখবে অবজেক্ট সবসময় নাউন জাতীয় কোনো কিছু হবে। নাউন লাইক থিং বলতে পারি আমরা, নাউন লাইক থিং অর্থাৎ নাউনের মতো কোনো কিছু হবে, তাহলে এটা মনে রাখবে। আর কমপ্লিমেন্ট হচ্ছে রিলেটেড টু লিঙ্কিং ভার্ব। তাহলে মনে রাখবা যেটা গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট, আবারও বলছি যেটা গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট সেটা ব্যবহৃত হয় সাধারণত লিঙ্কিং ভার্বের পরে। আশা করি এটাও বুঝতে পেরেছো। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যা বসে তাকে আমরা বলছি এখানে কমপ্লিমেন্ট। এখানে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আবার অবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এখানেই আছে লিঙ্কিং ভার্ব, তোমার ট্রানজিটিভ ভার্বেরই তোমার একটা পার্ট আছে, সেখানে গিয়ে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট পাবো। কিন্তু এখানে আমি আলোচনা করছি এই যে লিঙ্কিং ভার্বের পরে যে কমপ্লিমেন্টটা বসে এই কমপ্লিমেন্টটাকে বলা হয় মূলত সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট। মনে রাখবে এটা লিঙ্কিং ভার্বের পরে বসে। হ্যাঁ, এটা করো। তাহলে আমরা একটু খেয়াল করো কমপ্লিমেন্টকে আমরা যে অংশে পাবো সেই অংশটা একটু খেয়াল করার চেষ্টা করো। তাহলে কমপ্লিমেন্ট যেটা পাবো সেটা লিঙ্কিং ভার্ব, আর অ্যাডজাঙ্ক্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যা বসবে মনে রাখবে এখন থেকে ইনট্রানজিটিভ ভার্বের পরে যা বসবে সেটা মূলত আসলে অ্যাডভার্বিয়াল হয়। তাহলে এটা নিয়ে বিস্তারিত কথা আছে, যা বসবে তা মূলত অ্যাডভার্বিয়াল। একটা অ্যাডভার্ব হতে পারে, এমনকি প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, সেটাও কি হয়ে যাবে? সেটাও অ্যাডভার্বিয়াল হয়ে যাবে। এবার আমরা একটু ইনট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার দেখব। প্রথমে তিনটি ভার্বের স্ট্রাকচারটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে দেখো ইনট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। খেয়াল করে দেখো এটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট, আর এটা আমি লিখেছি দেখো নাউন ভার্ব, এরপর হচ্ছে অ্যাডভার্বিয়াল। মূলত এই অ্যাডজাঙ্ক্টটা হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল। আশা করি বুঝতে পেরেছো। যেমন দেখো হি ওয়ার্কস অ্যাটেন্টিভলি, আমি যখন এই সেন্টেন্সটি ব্যবহার করছি হি ওয়ার্কস অ্যাটেন্টিভলি, তখন ওয়ার্কস এর পর আমি অ্যাডভার্ব ব্যবহার করছি। ঠিক আছে, ওয়ার্কের পর আমি অ্যাডভার্ব ব্যবহার করছি। তাহলে এই অ্যাডভার্বটা এবং এই অ্যাডভার্বটা আবার ভার্বকে মডিফাই করছে, তাহলে এই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আজকে থেকে মনে রাখবা যদি কোনো ভার্বের পরে সরাসরি তুমি অ্যাডভার্ব ব্যবহার করতে পারো, ঠিক আছে, তাহলে বুঝে নিবা সেই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না, এবং এই ভার্বকে কখনো প্যাসিভ করা যায় না। ঠিক আছে, ইট ক্যান নট বি প্যাসিভাইজড। ঠিক আছে, ইউ ক্যান নট মেক ইট প্যাসিভ, তুমি এটাকে প্যাসিভ করতে পারবে না। তাহলে এই ভার্বের পরে অ্যাডভার্ব বসেছে, যে দেখো হি ওয়ার্কস অ্যাটেন্টিভলি। হি লিভস হিয়ার, তুমি লেখো লিভস এর পরে সরাসরি কোনো নাউন ব্যবহার করতে পারবে না। হি গোজ, ঢাকা বলতে পারবো না আমরা, তাহলে গোজ এর পরে অবশ্যই আমাকে কি ব্যবহার করতে হচ্ছে? একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হচ্ছে। তার মানে আমি ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি কখনো নাউন ব্যবহার করতে পারবো না, আমি কি ব্যবহার করতে পারবো? তাহলে অ্যাডভার্ব। তা আশা করি এই বিষয়টি তোমরা অনুধাবন করতে পেরেছো। তাহলে অ্যাডজাঙ্ক্ট মূলত অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, আরো আছে, আরেকটা স্ট্রাকচার আছে, দেখো একটু খেয়াল করো, পরের স্ট্রাকচারটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। ইনট্রানজিটিভ ভার্বের পরবর্তী যে স্ট্রাকচারটি সেখানে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে। দেখো অ্যাডজাঙ্ক্ট মূলত এটাও অ্যাডভার্বিয়াল, এই যে অ্যাডভার্বিয়াল, অ্যাডজাঙ্ক্ট মানে অ্যাডভার্বিয়াল, সেটা কিন্তু দেখো প্রিপোজিশন প্লাস নাউন। তাই আজকে থেকে একটা কথা মনে রাখবে, প্রিপোজিশন প্লাস নাউন অর্থাৎ শুরুতে প্রিপোজিশন শেষে নাউন, এটাই হচ্ছে মূলত প্রিপোজিশনাল ফ্রেজের মূল ডেফিনেশন বা সংজ্ঞা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা তখনই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো যখন ওই প্রিপোজিশনাল ফ্রেজকে when, where, why, how এই ধরনের প্রশ্নগুলো করে আমরা উত্তর পাওয়া যাবে বা করে আমরা উত্তর পাবো। তাহলে আমি তোমাদের আগের যে তিনটি সেন্টেন্স লিখেছিলাম সেই সেন্টেন্সটি আবারও লিখেছি, একটু খেয়াল করে দেখো। হি ওয়ার্কস ইন দ্য সিটি, এবার আমি ব্যবহার করেছি ইন দ্য সিটি, সে কোথায় ব্যবহার করে কাজ করে? দেখো শহরে কাজ করে। হি লিভস ইন বাংলাদেশ, সে কোথায় বাস করে? দেখো বাংলাদেশে বাস করে। হোয়ার, আর ওটা কোথায়? ইন দ্য সিটি। সে যাচ্ছে, হি গোজ, কোথায়? টু স্কুল। তাহলে দেখো সবগুলোই প্রশ্নই হচ্ছে এরকম হোয়ার, হোয়েন, হোয়াই, এই টাইপের যে প্রশ্নগুলো উত্তর পাবো সেটাই মূলত তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ এটা, কিন্তু মূলত আসলে এটা অ্যাডভার্বিয়াল। তাহলে তোমাদের আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে ইনট্রানজিটিভ ভার্বের পরে যা বসে সেটা মূলত অ্যাডভার্বিয়াল।
ইতিমধ্যে বুঝতে পেরেছো। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যা বসে সেটাকে মূলত কি বলা হয়? তাহলে অ্যাডভার্বিয়াল বলা হয়। তাহলে আশা করি তোমরা এটা অনুধাবন করতে পেরেছো। তাহলে আমরা কি পেলাম? ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব হবে, আর যখন একাধিক শব্দ থাকবে তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আর প্রিপোজিশন প্লাস নাউন অ্যাডভার্বের কাজ করবে যখন সেটা when, where, why এই প্রশ্নগুলো করে উত্তর পাবো। তাহলে আমরা একটু পরের ভার্বটা দেখে নেই। ট্রানজিটিভ ভার্বের পরে আসলে মূলত কি কি বসে একটু খেয়াল করে দেখো। এখানে ট্রানজিটিভ ভার্বের পরে মূলত বসে ট্রানজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টটা সবসময় হয় হচ্ছে নাউন। এই বিষয়টি মনে রাখবে। তাহলে অবজেক্ট সবসময় কি হয়? সবসময় নাউন হয়ে যায়। আচ্ছা, তাহলে সকল ট্রানজিটিভ ভার্বে এরকম অবজেক্ট থাকে। এখন এটাকে আবার এমন হতে পারে তুমি বাক্যে দুটি অবজেক্টও পেতে পারো। দেখো প্রথমটাতে আমি একটা অবজেক্টের উদাহরণ দিয়েছি, আর অবজেক্ট মানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি নাউন হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর সাবজেক্ট প্লাস ভার্ব, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আবার অবজেক্ট, তাহলে দুটি নাউন হবে, এন হবে, এটা এন। তাহলে কিছু ইংরেজিতে কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোকে ডি ট্রানজিটিভ ভার্ব বলা হয় বা ডাই ট্রানজিটিভ যেটাই বলো, তাহলে দুইটা অবজেক্ট থাকে যায়, ডাই মানে দুই, যেটা আর কি, দুইটা অবজেক্ট থাকে। আর আরেকটা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পর একটি অবজেক্ট গ্রহণ করার পর ওই অবজেক্টের একটি কমপ্লিমেন্ট গ্রহণ করে। ওই যে তোমরা জেনে নিলা কমপ্লিমেন্ট দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে, নাউন এবং অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটাও কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের পরে যে নাউন কমপ্লিমেন্টটা বসে সেটা হচ্ছে মূলত অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর যে ভার্বের এরকম একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করে ওই ভার্বকে কিন্তু ইংলিশে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব অথবা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। দুইটা নাম আছে, মনে রাখবা। এই ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব অথবা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো দা বয়েজ আর প্লেইং ক্রিকেট, এখানে একটা অবজেক্ট আছে, তাহলে এটা মোনো ট্রানজিটিভ। মোনো মানে ওয়ান, যার একটা অবজেক্ট থাকে সেটা মোনো ট্রানজিটিভ। ঠিক আছে, মোনো মানে কি? তাহলে ওয়ান। তাহলে একটা অবজেক্ট থাকলে সেটাকে আমরা বলবো মোনো ট্রানজিটিভ। তাহলে মোনো মানে কি? ওয়ান। আর পরের ভার্বে দেখো দুইটা, দা ম্যান গেভ মি এ পেন, লোকটি আমাকে একটা কলম দিল। এখানে দুইটা অবজেক্ট আছে, দেখো মি আমাকে দিল, কি দিল? একটা কলম দিল। তাহলে দুইটা অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে ডাই ট্রানজিটিভ আর কি। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখবা যে অবজেক্ট মানে দুটি ভিন্ন জিনিস হবে, অবজেক্ট মানে ডিফারেন্ট এন্টাইটি হবে। ঠিক আছে, ভিন্ন জিনিস হবে। এখানে দেখো মি এক জিনিস আবার পেন আরেক জিনিস, এটা টোটালি ভিন্ন আরেকটা জিনিস, ভিন্ন আলাদা, এক জিনিস না কিন্তু। একইভাবে দেখো উই মেড হিম ক্যাপ্টেন, খেয়াল করে দেখো এখানে কিন্তু যিনি হিম উনি ক্যাপ্টেন, তাহলে কিন্তু এখানে কিন্তু যিনি মি উনি পেন না, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট সবসময় কি হবে? ভিন্ন হবে, এটা মনে রাখবে। অবজেক্ট সবসময় কি হবে? ভিন্ন হবে, কিন্তু কমপ্লিমেন্ট সেম জিনিসকে ইন্ডিকেট করবে। দেখো উই মেড হিম ক্যাপ্টেন, যেটাই হিম সেটাই হচ্ছে ক্যাপ্টেন। আর এখানে এই অবজেক্ট কমপ্লিমেন্ট একইভাবে দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে, নাউন হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। আর এই ভার্বকে তখন আমি বলেছি এই মেডটাকে তোমরা লিখে রাখতে পারো, এই মেডটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব অথবা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব অথবা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি একটু সামারি করে দেই। তাহলে এটা হচ্ছে মোনো ট্রানজিটিভ, এটা ডাই ট্রানজিটিভ, এটা হচ্ছে কমপ্লেক্স ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এটার একটা অবজেক্ট, এটার দুইটা অবজেক্ট, আর এখানে একটা অবজেক্ট আবার ওই অবজেক্টেরই একটি কমপ্লিমেন্ট গ্রহণ করে, তখন আমরা তাকে বলতে পারি ফ্যাক্টিটিভ ভার্ব। মনে রাখবে কমপ্লিমেন্ট দিয়ে কখনো প্যাসিভ করা যায় না। এই যে দেখো ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন দিয়ে আমি কখনো প্যাসিভ করতে পারবো না। ঠিক আছে, আমাকে হি দিয়ে প্যাসিভ করতে হবে। কিন্তু এখানে যেহেতু দুটি অবজেক্ট মি এবং পেন, তাহলে আমি দুটি দিয়ে কি করতে পারবো? প্যাসিভ করতে পারবো। তোকে পরের এইটা দেখো, এবার লিঙ্কিং ভার্ব, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। দেখো লিঙ্কিং ভার্বের পরে যা বসে তাকে আমি বলেছি কমপ্লিমেন্ট। এইটা হচ্ছে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই কমপ্লিমেন্টটা এখানে মনে রাখবে। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন কমপ্লিমেন্টটা দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে। যে দেখো সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস নাউন হতে পারে। তবে কিছু কিছু বই আছে যে বইগুলোতে তোমরা জানো যে সবচেয়ে বেশি ব্যবহৃত লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব। সবচেয়ে বেশি ব্যবহৃত লিঙ্কিং ভার্ব হচ্ছে ইংরেজি ভাষায় বি ভার্ব। এখন বি ভার্বের পর আমি নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে দেখো এখানে আমি দুটো এক্সাম্পল লিখেছি। এই যে দেখো দ্য বয়েজ আর ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্টটা কিন্তু অ্যাডজেক্টিভ,
দ্য বয়েজ আর ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু দে আর আওয়ার ফ্রেন্ডস, এখানে আওয়ার ফ্রেন্ডসটা কিন্তু নাউন। দেখো এই যে আর, তাহলে বি ভার্বের পরে আমি এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, আবার এখানে বি ভার্বের পরে এখানে আমি নাউন ব্যবহার করলাম। ঠিক আছে, দুটেই কিন্তু কমপ্লিমেন্ট, এটাও কমপ্লিমেন্ট বাট এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট আর কি। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় আছে শেখার, সেটা হচ্ছে বি ভার্বের পরে তো আমি অ্যাডভার্বও ব্যবহার করতে পারি, যেমন আই অ্যাম হিয়ার, আই অ্যাম ইন দ্য রুম। যদিও এই দুটিকে অধিকাংশ লিঙ্গুইস্টিক ভাষা বিজ্ঞানী যারা, তারা বলেছে যে না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের অংশ, অথবা এটা নন লিঙ্কিং ভার্ব, এটাকে বলেছে নন লিঙ্কিং ভার্ব। কিন্তু তোমরা একটা বইয়ের নাম জানো ইতিমধ্যে, অক্সফোর্ড লার্নার্স গ্রামার, গ্রামার ফাইন্ডার, যেটা জন ইস্টউডের লেখা, ওনার বইতে উনি আবার বলেছে, বা এমনকি তুমি তোমার বিখ্যাত অনেকগুলো বই তুমি এই তথ্যটা পাবা, সেটা হচ্ছে যে তোমার এই যে মানে ইনট্রানজিটিভ ভার্বের পরে যে অ্যাডভার্ব ব্যবহার করলাম বা প্রিপোজিশনাল ফ্রেজ যদি আমি ব্যবহার করি, এই তোমার বিশেষ করে লিঙ্কিং ভার্ব মানে বি ভার্বের পরে, তখন এটাকেও কমপ্লিমেন্ট বলা যাবে। কিন্তু আমি বলেছি যে এটা অধিকাংশ লিঙ্গুইস্টিক এই যুক্তিটাকে নাকচ করে দিয়েছে, কিন্তু অনেক বড় বিখ্যাত রাইটারের বইতেও তুমি এই তথ্যটি পেতে পারো। যাই হোক, আমরা মনে রাখবো লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটাই হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এরপরে অ্যাডজেক্টিভ নাউন ছাড়াও দুটো পার্সোপিস হতে পারে। সেক্ষেত্রে কেউ কেউ বলেছে এটা কমপ্লিমেন্ট, কেউ কেউ বলেছে না এটা কমপ্লিমেন্ট না, কমপ্লিমেন্ট শুধু হবে অ্যাডজেক্টিভ এবং নাউন। তাহলে 90% রাইটার এটাকেই সাপোর্ট করেছে, অ্যাডজেক্টিভ এবং নাউনটাকে। এর যুক্তি আছে, অন্য কোনোদিন আমি এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তাহলে আমাদের মূল পড়ায় চলে যেতে হবে। তাহলে দা বয়েজ আর ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দে আর আওয়ার ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসটা হচ্ছে নাউন। এবার আমরা সরাসরি আবার ক্লিপস বইটাতে চলে যাব, তোমরা বইটাতে চলে যাও, আমরা মূল জিনিসটাতে একটু আসি, তাহলে তারা আসলে কি বুঝাতে চেয়েছে এটা দিয়ে। তাহলে একটু এখানে আসো, আমরা মূল বই আবার একটু খোলো বইটি, 39 নম্বর পেজে যে আমরা স্ট্রাকচারটা দেখেছিলাম, এই স্ট্রাকচারটা একটু বের করো, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে এই যে দেখো সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, যে এই কমপ্লিমেন্ট আসলে মূলত তাহলে অবজেক্ট আর কি। তাহলে জন এন্ড আই এট পিজা, এই দেখো এই পিজা, এই পিজা হচ্ছে তোমার অবজেক্ট, যেটা কমপ্লিমেন্ট বলছে এখানে অবজেক্ট। একইভাবে দেখো এরপরে যেটা বসবে তাকে ইংলিশে বলা হয় মূলত অ্যাডভার্বিয়াল, এটাও কিন্তু বেশিরভাগ সময় কি হবে অ্যাডভার্বিয়াল। তাহলে এটাকে উপরে কি বলছে দেখো তো, মডিফায়ার। তাহলে অ্যাডভার্বিয়ালকে এখানে কি টার্ম হিসেবে ব্যবহার করছে, মডিফায়ার হিসেবে। যদিও মডিফায়ারের মধ্যে অ্যাডজেক্টিভও আছে, কিন্তু এখানে আসলে মূলত অ্যাডভার্বিয়ালকে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা একইভাবে দেখো উই স্টাডিড, আমরা পড়াশোনা করলাম। কি পড়াশোনা করলাম, তাহলে এটা অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট পড়াশোনা করলাম মানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কমপ্লিমেন্ট বলেছে এখানে, কিন্তু আমরা মনে রাখবো এটা আসলে কমপ্লিমেন্ট নয়, এটা আসলে অবজেক্ট। আর লাস্ট উইক এখানে হচ্ছে মডিফায়ার। মডিফায়ার বলতে ওই যে তোমাদের অ্যাডজাঙ্ক্ট বললাম যেটাকে, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অ্যাডভার্বিয়াল, সেই অ্যাডভার্বিয়াল গুলোই আসলে এখানে মডিফায়ার হিসেবে বলা হয়েছে আর কি। কিন্তু তোমরা মডিফায়ারের টপিকে জানো অনেক কিছু আছে, তোমরা ইন্টারমিডিয়েট মডিফায়ারে তোমাদের সিলেবাস আছে, সেখানে অনেক কিছু আছে। যাই হোক, এবার বন্ধুরা আমরা পরে চলে যাচ্ছি সাবজেক্টে। আসলে সাবজেক্ট দ্বারা উনি কি বলেছে আসলে তোমরা জানো, ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া মোটামুটি সব সেন্টেন্সে কি লাগে, সাবজেক্ট থাকে আর কি। কমান্ড এগুলোর ক্ষেত্রে যে এখানে একটা কথা বলেই দিয়েছে দেখো, যে এই যে এখানে এই জিনিসটা বলেই দিয়েছে দেখো, এই লাইনটা পড়ে দেখলে এটা পাবা। ঠিক আছে, এই লাইনটা পড়ে দেখলে এখানে পাবা, এখানে যে এখানে যেটা বলা হয়েছে যে এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এক্সেপ্ট কোনটা ছাড়া, ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া। ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া মোটামুটি সবগুলো সেন্টেন্সেই কি থাকে, সাবজেক্ট থাকে। আর আজকে থেকে মনে রাখবা সাবজেক্ট মানে হচ্ছে নাউন। তাহলে সাবজেক্ট কি হতে পারে, ওরা যেটা বলেছে এর বাইরেও কিছু পড়া আছে, একটু খাতা কলম নিয়ে বসো, তোমরা খাতা কলম নিয়ে লিখে নিবে তথ্যগুলো। তাহলে বাক্যের সাবজেক্ট কি কি হতে পারে দেখো এখানে কি বলেছে, দ্য সাবজেক্ট মে বি এ সিঙ্গেল নাউন, অর্থাৎ একটা নাউন বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে তোমরা একটা পয়েন্ট লিখে নিতে পারো, 1 নাম্বার লিখতে পারো সাবজেক্ট লিখে, 1 নাম্বার লিখতে পারো একটা ওয়ার্ড সাবজেক্ট হতে পারে, একটা ওয়ার্ড সাবজেক্ট হতে পারে, সেটা কি হবে নাউন। আবার নাউনের পরিবর্তে তোমরা জানো প্রোনাউনও কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। তাহলে এবার আমরা এখানে কি পেয়ে যাচ্ছি দেখো, কফি ইজ ডিলিশিয়াস, এই কফিটা সাবজেক্ট। কটা শব্দ এখানে দেখো, একটি শব্দ এটা। একইভাবে মিল্ক কন্টেইন ক্যালসিয়াম, তাহলে মিল্ক কটা শব্দ, এখানেও একটি শব্দ এখানে। তাহলে আমরা এই জিনিসটি পাচ্ছি এখানে যে একটি শব্দ কি হতে পারে, বাক্যের সাবজেক্ট হতে পারে। এরপরে যেটা বলেছে দেখো, দ্য সাবজেক্ট মে বি এ নাউন ফ্রেজ। হ্যাঁ, এই যে দেখো এই লাইনটা বলেছে সাবজেক্ট মে বি এ নাউন ফ্রেজ, মানে কি একাধিক শব্দ বাক্যের সাবজেক্ট হতে পারে।
একাধিক শব্দ বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে এ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ এ নাউন। সাধারণত ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন, এটা কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে না। ব্যতিক্রম কিছু সেন্টেন্স আছে, ওগুলো আমি পরে আলোচনা করব তোমাদের। তাহলে নাউন ফ্রেজ মানে কি একাধিক শব্দ। এই যে দেখো দ্য গার্লস, সরি দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে কিন্তু একাধিক শব্দ দেখো, দ্য বুক, তাহলে এটা নাউন ফ্রেজ। তারপরে দ্যাট নিউ রেড কার, দেখছো অনেকগুলো শব্দ মিলে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, তাহলে এটাও একটা নাউন ফ্রেজ। তাহলে একাধিক শব্দ যখন বাক্যের সাবজেক্ট হবে তখন সেটা কি হয়ে যাবে, নাউন ফ্রেজ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি, একটা নাউন পেলাম, একটা নাউন পেলাম, আবার কি পেলাম, একটা নাউন ফ্রেজও বাক্যের সাবজেক্ট হতে পারে। এবার আসো ওনারা যেটা বলেছে দেখো, আরো কিছু সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে এখানে, এক্সাম্পল অফ সাবজেক্ট দেখো, উই গার্লস বলেছে, আমরা মেয়েরা। এই যে গার্লসকে, এটাও কেউ ইংলিশে এক ধরনের অ্যাপোজিশন বলা হয়, এটা নিয়ে কোনো একটা লেকচার আমি বিস্তারিত বলবো, যে উই গার্লস শব্দটি, যে আমরা মেয়েরা, তোমরা ইতিমধ্যে যারা ইন্টারমিডিয়েটে পড়ো তারা অ্যাপোজিশন সম্পর্কে তোমাদের ধারণা আছে। এখানে আমি একটা কথা বললাম, সাধারণত বইগুলোতে এই তথ্যগুলো থাকে না, যে উই গার্লস, এখানে গার্লসকে ওই যে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ, তোমরা জানো অ্যাপোজিশন কমা দিয়ে লিখতে হয়, তোমরা এই বিষয়টি জানো যে অ্যাপোজিশন কমা দিয়ে লিখতে হয়, কিন্তু আবার এই ধরনের সেন্টেন্সে যেটা রেস্ট্রিকটিভ যেটা, সেখানে কিন্তু তুমি এই জিনিসটি পেতে পারো অ্যাপোজিশন, কিন্তু মানে উই যারাই উই তারাই কিন্তু গার্লস, কিন্তু এখানে কোনো কমা ব্যবহার করা হয়নি, কারণ এটা নিয়েও অনেক ব্যাখ্যা আছে। তাহলে আমি অ্যাপোজিশন নিয়ে একটা ক্লাস নিব, সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে, ইউটিউবে আমি আপলোড দিব, তোমরা সেটা দেখবে। তারপরে দেখো জর্জ কি হতে পারে, বাক্যের সাবজেক্ট হতে পারে। আবার দেখো মেরি, জন, জর্জ এন্ড আই, এরাও বাক্যের সাবজেক্ট হতে পারে। যা সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা নিয়ে নাও আর কি। দ্য ওয়েদার এটাও সাবজেক্ট হতে পারে, ঠিক আছে। এগুলো ভালো করে করবো, পরে আমি তোমাদের পরীক্ষা নিব, তোমাদের লিঙ্ক দিব, লিঙ্কে তোমরা পরীক্ষা দিয়ে ফেলতে পারবা। দ্য কেমিস্ট্রি প্রফেসর একইভাবে, এটাও বাক্যের সাবজেক্ট। দ্য ব্যাংক এটাও বাক্যের সাবজেক্ট, ঠিক আছে। তাহলে তোমরা একটু লিখে নাও, খাতায় লিখে নাও। 1 নাম্বার হচ্ছে নাউন বাক্যের সাবজেক্ট হতে পারে, 2 নাম্বার লিখো প্রোনাউন বাক্যের সাবজেক্ট হতে পারে, 3 নাম্বার লিখো নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার আসি যে তোমরা জানো যে অনেক সময় প্রোনাউনও কিন্তু কি হতে পারে, ইমপার্সোনাল সাবজেক্ট হতে পারে। এই যেখানে একটা কথা বলেছে দেখো, ইমপার্সোনাল ভার্ব, এটা কিন্তু অনেকে জানে না। এই যে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রোনাউন ফর এ নাউন, ইট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্ব মানে হচ্ছে ইংরেজি ভাষায় এমন কিছু ভার্ব আছে তার সাবজেক্ট কখনো ব্যক্তি হতে পারবে না। দেখো কোনো ব্যক্তি কখনো সাবজেক্ট হতে পারবে না, যেমন বৃষ্টি, এই যে ইট রেইনস, এটার সাবজেক্ট কি কখনো আই, উই, হি, সি বা কোনো ব্যক্তি হতে পারবে? হতে পারবে না। যে ভার্ব কখনোই কোনো পার্সনকে সাবজেক্ট হিসেবে নিতে পারে না, তখন তাকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব, মানে না আর কি। ইম মানে এখানে নো, তাহলে ইমপার্সোনাল ভার্ব বলা হয় এখানে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, তখন ওই প্রোনাউনটাকে বলা হয় ইমপার্সোনাল প্রোনাউন। কি বলা হয় তাহলে? আশা করি বুঝতে পেরেছো, ইমপার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এবার আমরা আসি, দেখো এখানে যে impersonal verb, the pronoun is not actually used in place of noun but it is the part of idiomatic expression, মানে এটা কিন্তু এই প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসেনি, সবসময় এটাই দরকার। এটা কিন্তু অন্য কোনো আমরা জানি প্রোনাউন কার পরিবর্তে বসে, আমরা জানি প্রোনাউন সবসময় নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে। কিন্তু ইট রেইনস যখন বলছি, এখানে তো কারো পরিবর্তে সে বসেনি, ঠিক আছে। তাহলে এই যে ইট ইজ হার্ড টু বিলিভ, এখানেও ইটটাকে অবশ্যই তোমার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে সেখানে কিন্তু কারো পরিবর্তে বসেনি, তার মানে এটা এই প্রোনাউনের একটা ক্ষমতা আছে, স্বতন্ত্র ক্ষমতা আছে, তারা বাক্যের সাবজেক্ট হতে পারে উইদাউট এনি নাউন, কোনো নাউন ছাড়াই সাবজেক্ট হতে পারে। তাহলে এইখানে একটা নতুন তথ্য পেলা, সাধারণত এই তথ্যগুলো তোমরা খুব একটা পাও না, তাই না? তাহলে ইমপার্সোনাল ভার্ব, আর ইটকে তখন বলা হয় ইমপার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, ইমপার্সোনাল প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইমপার্সোনাল ভার্ব এবং ইমপার্সোনাল প্রোনাউন, তাহলে আমরা এই জিনিসটা বললাম, যে এই ভার্বটা তাহলে ইমপার্সোনাল ভার্ব। রেইন শব্দটা দেখো, ইট রেইনস, তাহলে রেইনস হচ্ছে ইমপার্সোনাল ভার্ব, তাহলে রেইন শব্দটি হচ্ছে ইমপার্সোনাল ভার্ব, এটা মনে রাখবে। আর আমি আরেকটা কথা বলেছি ইতিমধ্যে, যে ইট হচ্ছে ইমপার্সোনাল সাবজেক্ট, এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আসো দেয়ার, আরেকটা জিনিস আছে দেয়ার, এটাকে কি বলা হয় জানো? এই যে এই লাইনটা একটু খেয়াল করে দেখো, তোমরা পরের লাইনে যাও, দেয়ার ক্যান বি অ্যাক্ট অ্যাজ এ সিউডো সাবজেক্ট। সিউডো মানে কি? ছদ্ম, এটাও একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। সিউডো তোমরা জানো ছদ্মনাম, তাই না? যেমন প্রমোদ চৌধুরীর ছদ্মনাম, মানে বীরবল, কার ছদ্মনাম তোমরা জানো? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে
বীরবল। বুঝতে পেরেছো? সিউডোনিম, ডো এন ওয়াই এম যদি আমি বলি সিউডোনিম মানে ছদ্মনাম, আমি মজা করে এটার একটা বিকৃত উচ্চারণ করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখো ছদ্মনাম, ছদ্মনাম, এটা মনে রাখবে তোমরা। দেখো বাচ্চাদের মধ্যে উচ্চারণ করবা, সিউডোনিম এন ওয়াই এম যদি লিখি আর কি, এন ওয়াই এম ই, এন ওয়াই এম ই, এটা যদি লিখি তাহলে ছদ্মনাম, তাহলে তুমি উচ্চারণ করবা কিভাবে? সিউডোনিম। ঠিক আছে, সিউডোনিম মানে ছদ্ম সাবজেক্ট। তার মানে এটা আসলে মূল সাবজেক্ট না, কিন্তু এটা তোমার একটা ডামি সাবজেক্ট, একটা নকল। অনেক সময় তোমরা জানো যে নায়ক যখন কোনো শর্ট দিতে পারে না তখন একটা ডামি ব্যবহার করা হয়, তাহলে এটাকেও আমরা কি বলতে পারি এটা একটা ডামি সাবজেক্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। ছদ্মনাম মানে ছদ্মনামের ইংরেজিটাও কিন্তু সিউডোনিম। ঠিক আছে, সিউডোনিম ছদ্মনামের ইংরেজি শিখালাম তোমাদের, সিউডোনিম। আর এখানে বলছে সিউডো সাবজেক্ট মানে ছদ্ম সাবজেক্ট, এর নাম তো নাই এই জন্য বলেছে সিউডো সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে however the true subject appears after the verb। দেয়ারের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে, দেয়ার কিন্তু আসলে মূল সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে পরেরটা। এই যে পরের উদাহরণে যাও, এই যে এখানে বলে দিয়েছে দেখো, এই যে দেয়ারটা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, কিন্তু দেয়ার কিন্তু মূল কোনো সাবজেক্ট এখানে নয়। তাহলে দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে কিন্তু দেয়ার কিন্তু কি নয়, মূল কোনো সাবজেক্ট এখানে নয়। আচ্ছা তারপরে ভার্ব বসবে, আর এই ভার্বটার ক্ষেত্রে আমি বলেছি মূল সাবজেক্ট হচ্ছে এটা, এই যে পরে যেটা বসবে। তাহলে ভার্বের পরে বসে, তাহলে এখানে মূল সাবজেক্ট কোথায় বসবে? ভার্বের পরে। আর এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। ওয়াজ দেয়ার এ ফায়ার, এই যে দেখো ফায়ার সাবজেক্ট, এই যে দেখো ওয়াজ দেয়ার এ ফায়ার, ফায়ার সাবজেক্ট, এই কারণে এখানে ওয়াজ হয়েছে আর কি, সিঙ্গুলার। ঠিক আছে, এটা সিঙ্গুলার। আবার আমি যদি বলি মেনি স্টুডেন্টস, তাহলে এখানে কি ব্যবহার করছি দেখো ওয়ার, তাহলে এটাই সাবজেক্ট, এটাই সাবজেক্ট, এটাই হচ্ছে মূল সাবজেক্ট। ওয়ার দেয়ার মেনি স্টুডেন্ট, এই যে দেখো মেনি স্টুডেন্টস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল সাবজেক্ট। তাহলে এছাড়াও সাবজেক্টের অনেকগুলো কথা বললাম, এগুলো ছাড়াও কিছু কিছু সাবজেক্ট আছে ইংরেজি ভাষায়, এগুলো মনে রাখবা। যেমন ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যাকের সাবজেক্ট হতে পারে। ইনফিনিটিভ তখন সেটাকে বলা হয় তোমরা নাউন ফ্রেজ, সেটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হতে পারে, সেটাকেও ইংরেজিতে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। আবার তোমরা জানো জিরান বাক্যের সাবজেক্ট হতে পারে, মূলত সেটা নাউন, এই জন্য তাকে বলা হয় জিরান, মানে ভার্ব প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট হতে পারে। তারপর হচ্ছে একটা ক্লজ বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে এগুলো কিন্তু তোমরা আলাদাভাবে লিখে নিতে পারো, এখানে যে কয়টা আছে তার বাইরে এগুলো কিন্তু আর বাকিগুলো নাই। ভার্ব প্লাস আইএনজি যেটা জিরান যদি বাক্যের সাবজেক্ট হয়। তারপর আমি বললাম যে তোমার টু প্লাস ভার্ব বাক্যের সাবজেক্ট হতে পারে, মূলত সেটা ইনফিনিটিভ, কিন্তু মূলত এখানে সে নাউন ফ্রেজ, এখানে সে মূলত নাউন ফ্রেজ। আচ্ছা তারপরে তোমরা যেটা বললাম একটু খেয়াল করে দেখো, তারপরে যে আমি বলেছি হচ্ছে একটা ক্লজ বাক্যের সাবজেক্ট হতে পারে, যেমন তুমি যা জানো তা সত্য, হোয়াট ইউ নো ইজ ট্রু, হোয়াট ইউ নো ইজ ট্রু। আশা করি বুঝতে পেরেছো, হোয়াট ইউ নো হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অনেক কিছু হতে পারে। আচ্ছা তাহলে আমরা আর মানে 1 ঘন্টার মতো আমরা ক্লাস কন্টিনিউ করবো, ধৈর্য ধরে ক্লাস করো, আমরা যতক্ষণ সম্ভব সেটা চেষ্টা করব। আচ্ছা এরপরে আমরা আসি ভার্ব। তাহলে ভার্বের আমরা কি, বা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না তোমরা জানো, ইংরেজি ভাষার মূল পাওয়ারফুল হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে ভার্ব ছাড়া কখনো কি হবে না? সেন্টেন্স হবে না। তবে সেই ভার্বটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব, সেটা মূলত আসলে ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো কোনো সেন্টেন্স হয় না, মনে রাখবা। আচ্ছা তাহলে ভার্ব একটা সিঙ্গেল শব্দ হতে পারে, এখানে বলেছে দেখো এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এই যে দেখো এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, দ্য ভার্ব মে বি এ সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ ভার্ব হতে পারে। যেমন এখানে দেখো দ্য জন ড্রাইভস একটা শব্দ দেখো, তারপরে দে হেট একটা শব্দ দেখো, ঠিক আছে একটা শব্দ, তাহলে এটা কিন্তু কোনো ফ্রেজ না আর কি, হ্যাঁ একটা শব্দ। আর একটা কথা মনে রাখবে, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব 3টা, এটা মনে রাখবা। আইএনজি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবারও বলছি, ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভার্ব নন ফাইনাইট ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কি? নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এই যে ভার্ব সাবজেক্ট এবং নাম্বার পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, সেগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আজকে যেহেতু ফাইনাইট ভার্বের আলোচনা না, এই জন্য আমি কিন্তু পুরোটা আলোচনা করছি না। আচ্ছা আবার অনেক সময় হতে পারে দেয়ার দ্য ভার্ব মে বি এ ভার্ব ফ্রেজ, মানে একাধিক ভার্ব মিলেও একটি সেন্টেন্স হতে পারে, ওটাকে ইংলিশে বলা হয় ভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজ কাকে বলে এটা অন্তত বুঝতে পেরেছো। আচ্ছা একটা ভার্ব ফ্রেজে কি কি থাকতে পারে দেখো, এ ভার্ব ফ্রেজ কনস্টিটিউট অফ ওয়ান,
ঠিক আছে, অর মোর অক্সিলারিজ অ্যান্ড ওয়ান মেইন ভার্ব। সাধারণত একাধিক অক্সিলারি থাকতে পারে, কিন্তু একটা কি থাকতে পারে, প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে। তাহলে এখানে দেখো এই যে ইজ গোয়িং, এটা হচ্ছে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দুটি মিলে হচ্ছে ভার্ব ফ্রেজ, দুটি মিলেই হচ্ছে ভার্ব ফ্রেজ, এটা মনে রাখবা, দুইটা মিলেই হচ্ছে ভার্ব ফ্রেজ। একইভাবে তিনটা ভার্ব আছে এখানে, দেখো এখানে তিনটা ভার্ব আছে। ইট হ্যাজ বিন রিডিং, এখানে হ্যাজ এবং বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, আর রিডিং হচ্ছে কি তোমরা জানো প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আর এখানে ফাইনাইট ভার্ব কোনটা, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ। অনেকে এটা হয়তো বুঝতে পারে যে পুরোটা ফাইনাইট ভার্ব, না, পুরোটা হচ্ছে ভার্ব ফ্রেজ, পুরোটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফ্রেজ বলতে পারো, কিন্তু ফাইনাইট ভার্ব শুধুমাত্র হ্যাজ, ফাইনাইট ভার্ব হচ্ছে শুধুমাত্র হ্যাজ, এটা মনে রাখবা আর কি। তাহলে অক্সিলারি দুইটা আছে, হ্যাজ এবং বিন। তাহলে একটা কথা মনে রাখবা, টেকনিক শিখিয়ে দিই তোমাদের, যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথম অক্সিলারিটা ফাইনাইট হবে, মনে রাখবা। একাধিক অক্সিলারি যদি থাকে তাহলে প্রথম অক্সিলারিটা কি হবে, ফাইনাইট হয়ে যাবে, এটা বুঝে নিবা। এছাড়াও ভার্ব ফ্রেজ কি কি হতে পারে, এখানে অনেকগুলো আছে, যে দেখো উইল গো, একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তাহলে একটা ভার্ব হতে পারে, ভার্ব ফ্রেজ হতে পারে। তাহলে মাস্ট হ্যাভ গন, তারপরে যে হ্যাজ গন, এই যে দেখো ইজ ওয়াচিং, ঠিক আছে, তারপরে দেখো ইট ওয়াজ রেইনিং, এটাও হতে পারে, ঠিক আছে। আর কমপ্লিমেন্ট কাকে বলে এটা নিয়ে আমি আর কথা বলছি না, তবে তারা অবজেক্টকে কমপ্লিমেন্ট বলেছে, শুধু এটাই আমরা প্রমাণ করব। এই দেখো জন বট এ কেক, কি কিনলো, এ কেক কিনলো, দেখো কি কিনলো, একটা কেক কিনলো, তাহলে কেকটা কি, এখানে কেকটা হচ্ছে অবজেক্ট, কেকটা হচ্ছে অবজেক্ট এখানে। তাহলে জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার, তাহলে কি ড্রাইভ করছিল, একটা নিউ কার, এ নিউ কার, হ্যাঁ। তারপরে দেখো হি ওয়ান্টস টু ড্রিঙ্ক, কি পান করতে চায়, সাম ওয়াটার, সাম ওয়াটার, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ড্রিঙ্ক, তার মানে সাম ওয়াটার। তাহলে এগুলো কি অবজেক্ট মূলত, কিন্তু এখানে কি বলেছে, কমপ্লিমেন্ট বলেছে। আচ্ছা, শি স জন, এই যে জন, কাকে দেখলো, জন, এটাও কিন্তু অবজেক্ট, কিন্তু এখানে আমি কি বলেছি, কমপ্লিমেন্ট বলেছে। দে কল ম্যারি, দে কল ম্যারি, তাহলে ম্যারিটাও কি এখানে অবজেক্ট, তাহলে এটাও বুঝতে পেরেছো। তাহলে কিন্তু এখানে কি বলছে, কমপ্লিমেন্ট বলছে। হি ওয়াজ স্মোকিং আ সিগারেট, কি খাচ্ছে, একটা সিগারেট খাচ্ছে, তাহলে হোয়াট ওয়াজ হিম স্মোকিং, তার মানে হি ওয়াজ স্মোকিং এ সিগারেট, এটাও একটা অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটা মৌলিক জিনিসটা বুঝতে পারলাম, অবজেক্ট, তাহলে সেটাকে ওরা কি বলছে, কমপ্লিমেন্ট বলছে। আর অ্যাডভার্বিয়ালকে এখানে কি বলেছে, আমি মডিফায়ার বলেছি, এখানে দেখো অ্যাডভার্বিয়ালকে এখানে বলেছে মডিফায়ার, এই যে মডিফায়ার। তাহলে এখানে কি বলেছে, দেখো এ মডিফায়ার টেলস দ্য টাইম প্লেস ম্যানার অফ লোকেশন, এ মডিফায়ার টেলস দ্য টাইম প্লেস ম্যানার অফ দ্য অ্যাকশন, ঠিক আছে, ম্যানার অফ দ্য অ্যাকশন, বুঝতে পেরেছো। তাহলে ভেরি অফেন ইট ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো ভেরি অফেন ইট ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, অনেক সময় এটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, ঠিক আছে, অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেজও মডিফায়ার হতে পারে, যেটা আমি তোমাদের বলেছি অ্যাডভার্বিয়াল, যেটা বলেছি তোমাদের অ্যাডভার্বিয়াল, ঠিক আছে। আর প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে এটাও আমি বলেছি, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ মূলত এই যে প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস that begins with a preposition and ends with a noun, ends with a noun, তাহলে প্রিপোজিশন দিয়ে শেষ হবে, নাউন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আচ্ছা, যদি মডিফায়ার অফ টাইম ইউজুয়ালি কামস লাস্ট, যদি একাধিক মডিফায়ার আসে, সাধারণত এখানে যেটা হয় মডিফায়ারটা সবসময় পরে বসে। তবে তোমাদেরকে আমি একটা কথা লিখে রাখতে বলবো, এই জায়গায় তোমরা একটা জিনিস লিখে রাখো, এমপিটিআর, প্রথমে লেখো, খাতায় লিখে রাখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা লিখে রাখো এই জায়গাটায়, এই গ্যাপে তোমরা একটা জিনিস লিখে রাখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে লিখবা হচ্ছে এমপিটিআর, এটা লিখে রাখো, এমপিটিআর, ম্যানার প্লেস টাইম এবং রিজন। আবারও বলছি এমপিটিআর, এটা একটু লিখে নাও। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, ট্রানজিটিভ ভার্ব যদি হয় ট্রানজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট, অবজেক্ট থাকলে লিখবা, না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু পরের সূত্রটা সেম থাকবে, এমপিটিআর, ম্যানার প্লেস টাইম এবং রিজন, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব না হলে তখন সরাসরি ভার্বের পরে কি হয়ে যাবে, ম্যানার প্লেস টাইম এবং রিজন। তাহলে এটাকে তারা মডিফায়ার হিসেবে বলেছে আর কি। যেমন দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, ইন দা মর্নিং, এই যে দেখো দা মর্নিং ডিটারমিনার প্লাস নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, দি মর্নিং হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। এট দা ইউনিভার্সিটি, ঠিক আছে, এট হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে ডিটারমিনার, ইউনিভার্সিটি হচ্ছে নাউন। অন দ্য টেবল, অন দ্য টেবল দেখো অন হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে ডিটারমিনার, টেবল হচ্ছে নাউন।
এটা বুঝতে পেরেছো। A modifier can also be an adverb or adverb phrase. এই যে দেখো modifier কি হতে পারে, adverb adverb phrase হতে পারে, একটা শব্দ হতে পারে আবার একাধিক শব্দ হতে পারে। যেমন দেখো last night হতে পারে, last night পুরোটা, এটা কিন্তু আসলে মূলত এটা একটা নাউন, কিন্তু সেটা তোমার জানো যে এটা adverbial phrase হয়ে গিয়েছে। hurriedly একটা শব্দ, এখানে দেখো এটা একটা শব্দ, next year দুইটা শব্দ, তাহলে এগুলো হতে পারে। আর every sentence does not require a modifier, এই যেখানে লিখে দিয়েছে দেখো every sentence does not require a modifier, সব সেন্টেন্সই মডিফায়ার নাও হতে পারে। আর মডিফায়ার সাধারণত উত্তর পাওয়া যায় কোথায় দেখো, এই যে মডিফায়ার অ্যান্সার দ্য কোশ্চেন্স ওয়েন হোয়ার তারপরে হাউ, এই প্রশ্নগুলোর করে উত্তর পাওয়া যায়। তাহলে বুঝতে পেরেছো এমপিটিআর এর নিয়মটা। তাহলে এম হচ্ছে ম্যানার, লিখে রাখো নিচে, এম হচ্ছে ম্যানার, হাউ দিয়ে প্রশ্ন করে পাবো, এম হচ্ছে ম্যানার, প্লেস হচ্ছে হোয়ার, এমপিটি, টি হচ্ছে টাইম, আর আর হচ্ছে রিজন, ওয়াই হচ্ছে রিজন। তাহলে এমপিটিআর ম্যানার, প্লেস, টাইম এবং রিজন, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। আচ্ছা, তাহলে তোমরা যেটা করতে পারো, তাহলে এক্সাম্পল অফ মডিফায়ার্স, জন বট এ বুক এট দ্য বুক স্টোর, এই যে কোথায় দেখো এট দ্য বুক স্টোর, তাহলে মডিফায়ার অফ প্লেস এটা। কিন্তু তার আগে কিন্তু একটা অবজেক্ট আছে, এই যে দেখো এই বুক একটা অবজেক্ট আছে, তার আগে কি আছে, একটা অবজেক্ট আছে। জিল ওয়াজ সুইমিং, এটা কোনো অবজেক্ট নাই, এই ভার্বের কোনো অবজেক্ট নাই, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই যে দেখো জিল ওয়াজ সুইমিং, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তোমাদের আমি একটা কথা বলেছিলাম এই ক্লাসের শুরুতে, তুমি ক্লাসটা আবার রিপিট করে দেখতে পারো, যে আমি বলেছিলাম ইনট্রানজিটিভ ভার্বের পরে যা বসে তা অ্যাডভার্বিয়াল, মনে আছে কিনা? প্রিপোজিশন প্লাস নাউনও বসতে পারে, সেটা অ্যাডভার্বিয়াল। এই যে দেখো ইন দ্য পুল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর সুইমিং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ কি সাঁতার কাটি, কাকে সাঁতার কাটি, কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না, ঠিক আছে, কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আচ্ছা, তারপরে দেখো ইয়েস্টারডে, এটাও আরেকটা মডিফায়ার। তাহলে দুইটা মডিফায়ার হলে প্রথমে প্লেস তারপরে টাইম। দেখো যদি দুইটা মডিফায়ার হয় তাহলে প্রথমে প্লেস তারপরে টাইম, এটা মনে রাখবা, ওই যে ওই সূত্রটা মনে রাখবা, এমপিটিআর, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। একইভাবে দেখো এটা হচ্ছে হাউ, হি ওয়াজ ড্রাইভিং হাউ ভেরি ফাস্ট, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে মডিফায়ার্স অফ ম্যানার বা অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় এটাকে, মূলত অ্যাডভার্ব অফ ম্যানার্স বলা হয় এটা। দ্য মিল্ক ইজ ইন দ্য রেফ্রিজারেটর, এই যে দেখো মডিফায়ার ইন দ্য প্লেস, এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না, প্রিপোজিশন প্লাস নাউন, এটাও কি মডিফায়ার অফ প্লেস, এটা হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। তারপরে দেখো দ্য কার, দ্য কার হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে মডিফায়ার হয়, এই যে অন দ্য মেইন স্ট্রিট, এখানে আর এই স্ট্রিটের এখানে একটা জিনিস লিখে রাখো, বই যাদের বই আছে বইতে লিখে রাখো, যাদের বই নেই খাতায় লিখে রাখো, এই যে স্ট্রিটের আগে সবসময় অন হয়, স্ট্রিটের আগে সবসময় অন হয়, এটা মনে রাখবা, স্ট্রিটের আগে সবসময় কি হয়, অন হয়, এই জিনিসটি মনে রাখবা, স্ট্রিটের আগে সবসময় অন হয়, এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে উই এট ডিনার এট 7 o'clock, এট 7 o'clock, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, এট 7 o'clock। তাহলে আগে ডিনার, ডিনার অবজেক্ট, ঠিক আছে, আগে অবজেক্ট তারপরে হচ্ছে ওই যে এমপিটিআর, যেটা আসুক, একাধিক আসলে শুধু ওই সূত্রটা মনে রাখবা, যদি একাধিক শব্দ আসে তাহলে ওই সূত্রটা মনে রাখবা, এমপিটিআর, ম্যানার, প্লেস, টাইম এবং কি রিজন। আচ্ছা, এখানে একটা কথা লিখেছি, একটু পড়ে দেখো, মডিফায়ার নরমালি ফলোজ দ্য কমপ্লিমেন্ট বাট নট অলওয়েজ, however the modifier especially when it is a prepositional phrase usually cannot separate the verb and the complement। তার মানে তোমাদের সহজ করে দিচ্ছি আমি, কখনো মনে রাখবা অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্বের মাঝখানে কখনোই তুমি প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারবে না, এভার নেভার, কখনো না, ঠিক আছে। আবারও বলছি, কথাটা একটু খেয়াল করো, যেমন আই রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, তুমি কখনো সেন্টেন্সটা এভাবে বলতে পারবে না, আই রিড অ্যাটেন্টিভলি দ্য বুক, অর্থাৎ অ্যাটেন্টিভলি কে আমি ভার্ব এবং অবজেক্টের মাঝখানে ব্যবহার করতে পারবো না, এটা মনে রাখবে। যেমন এই সেন্টেন্সটা ভুল, এই জন্য দেখো এই যে অন দ্য স্ট্রিট মাঝখানে নিয়ে এসেছে, অন দ্য স্ট্রিট মাঝখানে নিয়ে এসেছে, এটা হবে না, এটা ভুল। তাহলে আগে তোমাকে বলতে হবে ড্রপ দ্য কার, ঠিক আছে, তারপরে হচ্ছে অন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিট, আর আরেকটা হচ্ছে স্ট্রিটের আগে অন হয়, কিন্তু লিখে রাখো বাড়ি নাম্বার উল্লেখ থাকলে অ্যাড হবে, এগুলো মানে বইয়ের মধ্যে মাঝে মাঝে লিখে রাখতে হয়, যে আর যদি তোমার বই না থাকে তাহলে পিডিএফ ফাইলে পরে তুমি লিখে নিতে পারবা, পিডিএফ ফাইলেও কিন্তু লেখা যায়, তোমরা জানো নোট লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে দেখো, এই যে এখানে দেয়া আছে, হি ড্রপ দ্য কার, কার হচ্ছে কমপ্লিমেন্ট মানে অবজেক্ট, তারপরে হচ্ছে অন দ্য স্ট্রিট, এই যে অন দ্য স্ট্রিট, এটা হচ্ছে মডিফায়ার।
তাহলে এবার আমরা ঝটপট দেখে নিই, এই যে এখানে দুইটা সেন্টেন্সকে ভাগ করেছে, আমরা একটু নিজেরা পারি কিনা সেন্টেন্সটাকে একটু খেয়াল করো, যে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব আমরা। প্রথম কথা হচ্ছে যে দেখো, জিল হচ্ছে সাবজেক্ট, তাহলে ইজ বাইং হচ্ছে কি ভার্ব ফ্রেজ, এ নিউ হ্যাট এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তার মানে অবজেক্ট যেটা এখানে, আর এটা হচ্ছে ইন দ্য স্টোর হচ্ছে মডিফায়ার অফ প্লেস। আচ্ছা, বেটি হচ্ছে সাবজেক্ট, ইজ শপিং হচ্ছে তোমার ভার্ব ফ্রেজ, আর ডাউনটাউন হচ্ছে মডিফায়ার অফ প্লেস। আর এটা তোমরা ঘরে প্র্যাকটিস করবা, এটা তোমরা একটু করবা, করে তোমার ক্লিস্টোফেলের পিছনে অ্যান্সার আছে, অ্যান্সারটাকে মিলাবা। আমি একটা করিয়ে দিচ্ছি, বাকিটা তুমি করবা, ঠিক আছে? একটা আমি করিয়ে দিচ্ছি, বাকিটা তুমি ঘরে বসে প্র্যাকটিস করবা, পরে আমি এটা আগামী দিন যদি আমি অ্যান্সার বলি তাহলে তুমি মিলিয়ে নিতে পারবা, অথবা তোমরা বই থেকেও নিজের অ্যান্সার মিলিয়ে নিতে পারো। একটা আমি প্র্যাকটিসটা করিয়ে দিচ্ছি কিভাবে। জর্জ হচ্ছে সাবজেক্ট, তাহলে জর্জ হচ্ছে সাবজেক্ট, এর নিচে লিখবা সাবজেক্ট। ইজ কুকিং, এর নিচে লিখবা হচ্ছে ভার্ব ফ্রেজ, ইজ কুকিং এটা নিচে লিখবা ভার্ব ফ্রেজ, খাতায় লিখবা। আর ডিনার এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা আমরা বলি অবজেক্ট, ওরা বলছে এখানে কমপ্লিমেন্ট, আর কিছুই না। আর এটা হচ্ছে কি মডিফায়ার অফ টাইম, মানে অ্যাডভার্ব অফ টাইম, মডিফায়ার অফ টাইম। তাহলে এগুলো নিজে নিজে ঘরে প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? এই প্র্যাকটিসটা নিজে করবা, আশা করি বুঝতে পারো। যেহেতু আমি খুব বেশিক্ষণ আর ক্লাস করবো না, কারণ তোমাদের 1 ঘন্টার উপরে ধৈর্য রাখা ক্লাসে আসলে অনেক টাফ। তাহলে আরেকটা সেন্টেন্স দিয়ে আমি বলি, যে দেখো ট্রিস হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব বা ভার্ব ফ্রেজ, ভার্ব, কিন্তু এটার কিন্তু কি নাই, কোনো কমপ্লিমেন্ট নাই, এটার কিন্তু কি নেই, কোনো কমপ্লিমেন্ট নেই। আচ্ছা, ইতিমধ্যে এখানে জানো তোমরা যে নাউন ফ্রেজ, এই যে নাউন ফ্রেজের স্ট্রাকচারটা কেমন হয়। সাধারণত ডিটারমিনার শুরুতে থাকে, দেখো ইট ক্যান কন্টেইন ডিটারমিনার্স, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এন্ড নাউন, ঠিক আছে? ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন, এটা কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। তবে আমি তোমাদের ওই এইটাতে একটু দেখিয়ে দিই, নাউন ফ্রেজটা একটু দেখিয়ে দিই। দেখো নাউন ফ্রেজ, এটা তো অ্যাডজেক্টিভ, আমি একটু দেখাই। দেখো আমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবো। তোমরা মনে হয় এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমি একটু সামনের দিকে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এই যে পেয়েছি, দেখো এটা তোমরা এমনি ছোট করে দেখা যাচ্ছে, একটু তাড়াহুড়া করতে গিয়ে হয়ে গেছে, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে নাউন ফ্রেজের স্ট্রাকচার, এটা হচ্ছে নাউন ফ্রেজের স্ট্রাকচার, মনে রাখবা। নাউন একা বসতে পারে, এটা তোমরা আমার স্টুডেন্ট যারা, তারা অনেকেই জানো এটা, যারা বাইরের স্টুডেন্ট তারা এটা জাস্ট পরবর্তীতে লিখে নিও, ভিডিওটা দেখে এটা লিখে নিবা, স্ট্রাকচারটা লিখে নিবা। নাউন একা বসতে পারে, ডিটারমিনার প্লাস নাউন হতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। তাহলে শুরুটা হয় ডিটারমিনার দিয়ে। দেখো, তাহলে জাস্ট আমি সংক্ষেপে বললাম, তাহলে তোমার এখানে বিস্তারিত বললাম না। তোমার এখানে আছে, যে এখানে এই কথাটা উনি লিখে দিয়েছে, দেখো দ্য নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস আর ইট ক্যান কন্টেইন ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ, তাহলে এটা এবং নাউন এন্ড নাউন, কথাটা কিন্তু উনি বলেই দিয়েছে। তাহলে এই সূত্রের মধ্যেই কিন্তু বিষয়টা আছে। যাই হোক, এবার আমরা একটু ছোট্ট জিনিস আলোচনা করি। নাউন 2 প্রকার, আমরা জানি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা জানি যে যেগুলো কমন নাউন, সেগুলো কখনো ইংরেজি ভাষায় একা বসতে পারে না। মনে রাখবা, কোনো কমন নাউন ইংরেজি ভাষায় একা বসতে পারে না, কোনো কমন নাউন ইংরেজি ভাষায় একা বসতে পারে না, এটা মনে রাখবা। কোনো কমন নাউন ইংরেজি ভাষায় একা বসতে পারে না, ঠিক আছে? যেমন শুধু বুক কখনো বাক্যে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? যেমন 1 বুক বলতে হবে, আ বুক বলতে হবে, 2 বুকস বলতে হবে, আর ডিটারমিনার ব্যবহার করতে হবে, সেটা আর কি। স্টুডেন্ট একইভাবে দেখো, যেটা গণনা করা যায়, আমরা জানি যেটা বেসিক সেন্সে গণনা করা গেলে কাউন্টেবল নাউন, আর যেগুলো গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন। তাহলে এগুলো আমি বলছি না, শুধু ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, একটু খেয়াল করে দেখো। ইম্পর্টেন্ট জিনিস কি, এই চারটা একটু ভালো করে পড়বা। এই ডিটারমিনার গুলো বসে তোমার এই যে এই পুরো চারটা একটু ভালো করে পড়বা, এই চারটা একটু ভালো করে পড়বা। এই ডিটারমিনার গুলো মূলত কাউন্টেবল নাউনের সাথে বসে।
এই ডিটারমিনার গুলো মূলত কাউন্টেবল নাউনের সাথে বসে, এটা একটু ভালো করে পড়বা এই ডিটারমিনার গুলো, এবং কাউন্টেবল প্লুরাল হতে পারে, কিন্তু এই ডিটারমিনার গুলো বসে আনকাউন্টেবল নাউনের সাথে। ঠিক আছে, এগুলো নিয়ে দেখবে ডিটারমিনার নিয়ে আমার তোমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, শুধু ডিটারমিনার নিয়ে একটা লাইভ ক্লাস আছে, আবার 2-3টা ভিডিও আছে, তুমি একটু ভিডিওগুলো ডিটারমিনারের ভিডিওগুলো দেখে নিবা। তাহলে এখানে দুই ধরনের ডিটারমিনার পেলাম আমরা, যেগুলো কাউন্টেবল নাউনের সাথে আবার হচ্ছে নন কাউন্ট নাউনের সাথে, মানে কি আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে এগুলো নিয়ে অনেক কথা আছে, পড়াতে গেলে এগুলো দিয়েও অনেক 1 ঘন্টা 2 ঘন্টা পড়ানো যাবে, কিন্তু যেহেতু আমাদের মূল লক্ষ্য অন্য কিছু, সেগুলো সামনে যাচ্ছি। আর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, ইরেগুলার, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ইরেগুলার যে তোমার নাউনের যে ইরেগুলার সিঙ্গুলার প্লুরাল আছে, যেটা ইরেগুলার প্লুরাল যেগুলো আছে সেগুলো পরীক্ষায় বেশি আসে। কিভাবে দেখো, পারসন পিপল, চাইল্ড চিলড্রেন, টুথ টিথ, ফুট ফিট, মাউস মাইস, এস বাই এস নাই, ম্যান মেন, ওমেন ওমেন, তাহলে এগুলো কিন্তু প্লুরাল, তাই না? আমরা সেই বিষয়টি জানতে পারলাম, এই বিষয়টি আর কি এখানে। আচ্ছা, তারপরে দেখো, দ্য ফলোইং লিস্ট কন্টেইনস সাম নন কাউন্ট নাউন্স দ্যাট ইউ শুড নো। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, মূলত যেগুলো গণনা করা যায় না, তবে ইংরেজি ভাষায় অনেক আনকাউন্টেবল নাউন আছে যেগুলো বাংলা ভাষায় তোমার কাছে কাউন্টেবল মনে হতে পারে। তাহলে এই শব্দগুলো একটু দেখে নিবা, যেমন সাবান, খবর তোমার কাছে মনে হতে পারে নিউজ, এই শব্দটা বেশি আসে পরীক্ষায়। ফিজিক্স, তাই না, সাবজেক্ট আসে যে নিউজ, এটা পরীক্ষায় আসে। মিজেলস আসে, ইনফরমেশন পরীক্ষায় আসে, এগুলো ইংরেজিতে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, হোমওয়ার্ক ইংরেজিতে আনকাউন্টেবল নাউন, এখানে সবগুলোই আনকাউন্টেবল নাউন। তাহলে এই পার্টটা ভালো করে পড়বা, এখান থেকে এই শব্দগুলো একদম ঠোঁটস্থ মতো হয়ে যেতে হবে পরীক্ষায়। এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে যে এর ছাড়াও কিন্তু আনকাউন্টেবল নাউন আছে, কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে। আর এখানে একটা, এই যে দেখো, একটা আর্টিস্টিক নাম্বার দিয়েছে তোমার, এই যে অ্যাডভার্টাইজিং বলেছে, কেন এটা একটু শেখার বিষয় আছে। দেখো, অলদো অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল নাউন, তাহলে শুধু অ্যাডভার্টাইজিং শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউন। ঠিক আছে, মনে রাখবে। তাহলে অ্যাডভার্টাইজিং কি? অ্যাডভার্টাইজিং হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। ঠিক আছে, এই যে দেখো দেয়া আছে, দেয়ার আর মেনি অ্যাডভার্টাইজমেন্টস, কিন্তু মাচ অ্যাডভার্টাইজিং, তাহলে মেনি হলো অ্যাডভার্টাইজমেন্টস, যেহেতু প্লুরাল হতে পারে, আর মাচ হচ্ছে অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, এটা মনে রাখবে। এছাড়াও ধরো এই শব্দগুলো আনকাউন্টেবল, এই যে সাম নন কাউন্ট নাউন সাচ অ্যাজ ফুড, মিট, এই যে এখানে দেখো এই শব্দগুলো আছে, এই শব্দগুলো আনকাউন্টেবল নাউন, কিন্তু এগুলো বিশেষ ক্ষেত্রে কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হতে পারে। এই যে মে বি ইউজড অ্যাজ কাউন্ট নাউন্স ইন অর্ডার টু ইন্ডিকেট ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরন বুঝাতে গিয়ে এগুলো কি হতে পারে, কাউন্টেবল নাউন হতে পারে। যেমন দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফুডস কে ইন্ডিকেট করা হচ্ছে, ক্লাসিফিকেশন অফ ফুডস। মিট, তাহলে হি স্টাডিজ মিটস, বিভিন্ন ধরনের মিট নিয়ে, শুধু এক না, ধরনের নিয়ে আর কি। ঠিক আছে, আর আরেকটা শব্দ তোমাকে একটু ঝামেলা পাকাবে, টাইম শব্দটি মূলত আনকাউন্টেবল নাউন। টাইম শব্দটি মূলত আনকাউন্টেবল নাউন, কিন্তু সেটা যদি টাইমস হয় তাহলে বার হয়, এটার মিনিং আলাদা, কিন্তু একবার, দুইবার, তিনবার, 2 times 3 times, তখন তুমি এটা কাউন্টেবল নাও, কিন্তু শুধু টাইম হচ্ছে আনকাউন্টেবল নাও। এই জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করবো কি, মাচ টাইম। ঠিক আছে, আর ক্লিস্টেবল ধীরে ধীরে কিন্তু কঠিন ইয়ের মধ্যে যাব আমরা, তা আশা করি তোমরা সেই পর্যন্ত আমার সাথেই থাকবা। আচ্ছা, এরপরে দেখো, এই যেখানে আরো কিছু কাউন্টেবল নন কাউন্টেবল দেয়া আছে, তোমরা পরে আইডেন্টিফাই করে নিতে পারবা। এই এক্সারসাইজটা করবা, আমি 2টা করে দিচ্ছি, বাট তোমরা একটু ঘরে করে নিবা এক্সারসাইজ 2টা। আমি একটা করে নিচ্ছি। এই যে দেখো, মানি, তাহলে কোন ডিটারমিনার হবে? এখানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো, এখানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা এখানে কি দিব? অ্যান্সার হবে মাছ মানি, তাহলে অ্যান্সার হয়ে যাবে মাছ মানি। তাহলে খেয়াল করে দেখো, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা মাছ ব্যবহার করব। এই যে দেখো, সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা লিটল ব্যবহার করব, এ লিটল। তাহলে বাকিটা তোমরা প্র্যাকটিস করতে পারো, আবার অ্যান্সারও আছে, যে কোনো বইতে অ্যান্সার আছে, এমনকি যারা আমার লেখা 4-in-1 বইটা কিনবা, 4টা টোফেল, সেখানেও আছে। এরপরে হচ্ছে আর্টিকেল, তো আমরা আর্টিকেলের দিকে আজকে আর যাবো না, আর্টিকেল পর্যন্তই রাখছি। আগামী দিন আমরা এই আর্টিকেল থেকে হয়তো শুরু করব, এই পার্টটা থেকে শুরু করব, আর্টিকেল বা ডিটারমিনার এই পার্টটা থেকে শুরু করব, এইটা মনে রাখবা। তাহলে এই এক্সারসাইজটা তোমরা ঘরে বসে করে নিবা, তাহলে অনেকগুলো বিষয় জানলাম।
কনফিউশন ছিল তোমাদের যে বিষয়গুলো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো একটু করতে পারো। আমরা 1 ঘন্টার কাছাকাছি ক্লাস করলাম, তাহলে যদি তোমাদের ক্লিস্টোফেলের যতটুকু পড়ালাম ততটুকু নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন অথবা প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে করতে পারো, কমেন্ট যে চ্যাট করছো যেখানে, সেখানে আমরা প্রশ্নে করতে পারো। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? তাহলে চেষ্টা করব আমি উত্তরগুলো কনফার্ম করার জন্য। তাহলে তোমরা একটু দেখো, কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলো আর কি। তাহলে অনেক কিছু শিখলা, থ্যাংক ইউ। অনেকে অনেক কমেন্ট করেছো, থ্যাংক ইউ। শেষের দিকে পেজ 39 অনেকই আছে। স্যার প্রোনাউন হবে না, মাশাআল্লাহ অনেক কিছু শিখতে পারছি, ধন্যবাদ। শিখতে পারছো, আমার সাথেই থাকবা। চ্যানেলটাকে একটু শেয়ার করবা, তোমাদের এই ভিডিওটা তোমাদের সবার আইডিতে যদি শেয়ার করো তাহলে খুব খুশি হব আমি, যদি ভিডিওটা তোমাদের সবার আইডিতে একটু শেয়ার করো। তারপরে হচ্ছে স্যার 2 এর মধ্যে ডিফারেন্ট কি? স্যার 2 আর 3 এর মধ্যে ডিফারেন্ট কেমনে বুঝবো? কোনটা 2 আর 3 বলতে তোমরা কোনটা বুঝাবে আর কি? আচ্ছা, পরবর্তী ক্লাস আর কি, পরবর্তী ক্লাস আগামী সোমবার, হ্যাঁ আগামী সোমবার 9:30টায়, অর্থাৎ আগামী মানডে, অন মানডে 9:30 তে হবে। 9টায় না, আগামী দিনটা হবে 9:30-তে, ঠিক আছে? আগামী ক্লাস হবে 9:30। ততদিন পর্যন্ত তোমরা এই পুরোটা পড়ে ফেলবা, এই পুরোটা পড়ে ফেলবা, ঠিক আছে? পুরোটা পড়বা। উই গার্লস, যেটা এই গার্লস একটা অ্যাপোজিশন, এটা নিয়ে অনেক কথা বলতে হবে পরে, আমি অ্যাপোজিশন একটা ক্লাস নেব পরে। মনে রাখবে ওই রেস্ট্রিক্টিভ অ্যাপোজিশনের মধ্যে দুইটা আছে, নন রেস্ট্রিক্টিভ, রেস্ট্রিক্টিভ। ওই যে উই স্টুডেন্ট, যেমন আমি বলতে পারি উই টিচার্স, ঠিক আছে? এগুলোকে বলা হয়, এই জিনিসগুলোকেই বলা হয় হচ্ছে তোমার কি অ্যাপোজিশন। এটা তোমাদের আমি অ্যাপোজিশনের অনেক কিছু আছে, অনেক কিছু শেখার আছে অ্যাপোজিশন নিয়ে, তা আমি অন্য সময় পড়াবো। সাধারণত বইগুলোতে এই তথ্যগুলো থাকে না আর কি। উই গার্লস, অর্থাৎ এই যে উই গার্লস যেটা বলেছো, উই হচ্ছে তো একটা প্রোনাউন, এটারই একটা অ্যাপোজিশন হচ্ছে গার্লস। উই স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে তোমার এখানে অ্যাপোজিশন, ঠিক আছে? রেস্ট্রিক্টিভ আর নন রেস্ট্রিক্টিভ আছে। 9:30 আগামী ক্লাসটা হবে 9:30, 9:30, 9:30-তে, 9:30-তে ক্লাস হবে, 9:30-তে, ঠিক আছে? at 9:30 আমি লিখে দিচ্ছি, দেখো 9:30 PM, এবং আগামী শুক্রবার তো ডেফিনেটলি হবে, ঠিক আছে? এটা লিখে দিলাম, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 8টায়, আর লেখার সময় তোমরা এভাবে লিখবে at 9:30 অন মানডে, এভাবে লিখবে। আমি যেহেতু তাড়াতাড়ি করে অ্যান্সার দিলাম এই জন্য অন মানডে at 9:30 লিখেছি, কিন্তু তোমরা লেখার সময় লিখবে হচ্ছে at 9:30 অন মানডে, ঠিক আছে? এটা লিখতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো কিছু আছে কি? সিউডো হচ্ছে ছদ্ম, ছদ্ম। সিউডো হচ্ছে সিউডোনিম, এটা হচ্ছে ছদ্মনাম, সিউডোনিম, ঠিক আছে? অর্থাৎ দেয়ারকে বলা হয় সিউডো সাবজেক্ট, দেয়ারকে বলেছে সিউডো সাবজেক্ট। আচ্ছা, আমি কমেন্ট করে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে এখানে দেখো, আমি একটা, আচ্ছা আমি একটা ওয়ার্ড খুলি, ওয়ার্ড ফাইল খুলে তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, আচ্ছা আমি একটু তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে দেয়ার, দেয়ারকে বলা হচ্ছে সিউডো সাবজেক্ট, ঠিক আছে? সিউডো সাবজেক্ট মানে ছদ্ম। আর একটা শব্দ শিখাই, সিউডোনিম, ঠিক আছে? তাহলে ছদ্মনাম, এটা একটু খেয়াল করে দেখো,
সিউডোনিম এই শব্দটা একটু লেখো। ঠিক আছে, সিউডোনিম এটা লেখো, এটা হচ্ছে ছদ্মনাম। সিউডোনিম এটার বাংলা লেখো ছদ্মনাম, এটা বাংলা লেখো ছদ্মনাম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা বাংলা লিখবা ছদ্মনাম। ঠিক আছে, ছদ্মনাম মানে মূল সাবজেক্ট না, সেটা মূল সাবজেক্ট না। এই যে আমি যদি বলি, দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, তাহলে বলতে পারবা। আমি যদি এটা লিখি, দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার আর মেনি স্টুডেন্টস ডট 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 সেন্টেন্সটাতে, এখানে এই দেয়ারটা মূল সাবজেক্ট নয়, এখানে দেয়ারটা মূল সাবজেক্ট নয়, এটা ডামি সাবজেক্ট, অথবা আমি বলেছি যেটা ক্লিপস্টোফেলে বলছে সিউডো সাবজেক্ট। মূল সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, মূল সাবজেক্ট হয়েছে স্টুডেন্টস। ঠিক আছে, মূল সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, বুঝতে পেরেছো মনে হয়। আরেকটা হচ্ছে যদি আমি বলি দেয়ার, দেখো দেয়ার ইজ এ বয়, দেয়ার ইজ এ বয়, দেখো এখানে ইজ লিখলাম কেন আবার, কারণ এই বয়টা সিঙ্গুলার। এখানে আমি ইজ লিখলাম কেন, কারণ এই বয়টা হচ্ছে সিঙ্গুলার, দেয়ার ইজ, তাহলে এই বয়টা হচ্ছে সিঙ্গুলার মনে রাখবা, এই জন্য ইজ হয়েছে। তার মানে দেয়ার কিন্তু সাবজেক্ট না, তাহলে দেয়ার অনুযায়ী ভার্ব হতো, কিন্তু দেয়ার কিন্তু কোনো সাবজেক্ট না। কারণ তার কোনো অর্থ নাই, এখানে হচ্ছে যা শুরু করার জন্য, সেন্টেন্সটি বাক্যটি শুধু শুরু করার জন্য ব্যবহার হয়েছে। মূল সাবজেক্ট থাকবে ভার্বের পরে। এটাকে অনেক সময় তোমরা আরেকটা জিনিস পড়ো না, ওই যে ফ্রেজের ক্ষেত্রে তোমরা পড়েছো তো, এটাকে অনেকে বলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এখানে হচ্ছে সিউডো ব্যবহার করেছে, এই জন্য তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, কি বলেছি বলতো, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, মানে সেন্টেন্স শুরু করার জন্য তাকে ব্যবহার করা হয়, কিন্তু এই সেন্টেন্সের সে রিয়েল সাবজেক্ট নয়, মূল সাবজেক্ট নয়। মূল সাবজেক্ট হচ্ছে কে, মেনি স্টুডেন্ট। তাহলে আরেকটা সাবজেক্ট তোমার কাছে মনে হচ্ছে এটা সাবজেক্ট, তাহলে এটা কি ছদ্মবেশী সাবজেক্ট, কিন্তু সে আসলে কি না, সাবজেক্ট নয়। তাহলে আমরা অনেক সময় ছদ্মবেশী আসে না, টিচার একটা নতুন ড্রেস আপ নিয়ে আসলো, তুমি চিনতে পারছো না তাকে, ছদ্ম। তাহলে এই দেয়ারটা আসলে তোমার কাছে মনে হচ্ছে যে এটা সাবজেক্ট, তোমার কাছে মনে হচ্ছে যে এটা সাবজেক্ট, কিন্তু এটা সাবজেক্ট নয়, এটা মূল সাবজেক্ট হচ্ছে পরে আছে, ভার্বের পরে। এটা দেয়ারের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট থাকবে ভার্বের পরে। আর এই জন্য এটাকে বলা হচ্ছে কি, ডামি সাবজেক্ট, যেটা নকল সাবজেক্ট বলতে পারি, সেন্টেন্সটি ব্যবহার করার জন্য তোমার বলা হয়, এই আর কিছু না আর কি। তা আশা করি বুঝতে পেরেছো আর কি। তোমরা ভালো থাকবা, আমি আর কন্টিনিউ করছি না। তারপর কারো কোনো প্রশ্ন থাকলে আর একটু বলতে পারো, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারো কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা, আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে রাখার জন্য, প্রথম দিন তো চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে ক্লাসগুলো শেষ করে দেওয়ার জন্য। 1 ঘন্টার উপরে সাধারণত ক্লাস নিব না। ওকে, তাহলে ভালো থাকবে, আর ক্লাসটা শেয়ার করবে। আগামী সোমবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এইটুকু প্র্যাকটিস করে ফেলবে, ঘরে কয়েকবার রিডিং পড়বে, যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ আমি তো আছি, এবং আগামী দিন নতুন অংশ নিয়ে নতুন কিছু শিখতে পারবো। ধন্যবাদ তোমাদের, ভালো থাকবে।